সংস্কার করবেন, আর নির্বাচন হবে না, জনগণ তার প্রতিনিধি পাবে না। আমাদের স্বার্থে যদি, জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয়, তাহলে বিএনপি আবার মাঠে নেমে তারা দাবি আদায় করে নিতে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচনায় আসে কখন হবে জাতীয় নির্বাচন। এ দাবিতে সরব হয় বিএনপি সহ বেশ কয়েকটি দল। সরকারকে চাপও দিতে থাকে তারা, হুমকি দেয় রাজপথে নামার। ফলে সংস্কার থেকে সরে এসে ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং রাজনৈতিক দল যদি বলে যেগুলো বাদ দেন, নির্বাচনটা দিয়ে দেন, কাজে কাজে আমরা নির্বাচন দিয়ে দেবো। আরে 4 বছর ধরে আমাদের তাদেরকে রাখতে পারবেন না উপদেষ্টা মণ্ডলী, তারা বলে আজকে আমার ছেড়ে দেবো। আমি কি করে চলবো? এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছি না। আমরা যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন দিয়ে দেন, আমরা যাই। এদিকে নির্বাচন নিয়ে বিএনপি, জামাত ও এনসিপির বিরোধ এখন চরমে। বিএনপি দ্রুত নির্বাচনের দাবি করে আসছে, জামাত চাইছে সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে হবে নির্বাচন। অন্যদিকে ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপি বলছে গণপরিষদ নির্বাচনের কথা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ উপদেষ্টা যে সকল সংস্কারের কথা বলছেন, সকল সংস্কারের বাস্তবায়ন একমাত্র সম্ভব শুধুমাত্র একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে। ৬-৭টা ডিপার্টমেন্টের সংস্কার না করে কোনো নির্বাচন নিরপেক্ষ হবে না। কেউ অস্থির হয়ে গেছে, বলে সংস্কার দরকার নেই। সংস্কার হলো কন্টিনিউয়াস প্রসেস, সংস্কার আর নির্বাচন একসাথে হবে, এই কথার মধ্যে আমরা অন্য গন্ধ পাই। বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সেটি আদায়ে খুব দ্রুতই আবার রাজপথে নামবো। এই রক্তের উপরে দাঁড়িয়ে নির্বাচনের কথা বলো, সেই রক্তের বিচার না চাইতে বেঈমানের মতো এভাবে নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে না? ক্ষমতার লোভ আর নানা রকম স্বার্থের দ্বন্দ্বে জুলাই অভ্যুত্থানের ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলোকে একের পর এক প্রতিপক্ষ বানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলোর অনৈক্যের সুযোগে অভ্যুত্থানের বিরোধী শক্তি একত্রিত হয়ে বিনিয়োগ করছে। এই থ্রেট মোকাবেলা করতে না পারলে জাতির পরাজয় হবে। অভ্যুত্থানের বিরুদ্ধে যে শক্তিগুলো এখন দেশ বিরোধী যে কোনো রকম ষড়যন্ত্রে তারা এখন নিজেদেরকে আর্থিকভাবে এবং অন্যান্য উপায়ে রীতিমতো বিনিয়োগ করছে একদম সিস্টেম্যাটিকলি। এটি একটি কমন থ্রেট আমাদের জন্য, পুরো জাতির জন্য। এবং এই থ্রেট যদি আমরা মোকাবেলা করতে না পারি, তাহলে আলটিমেটলি পুরো জাতির পরাজয়। দুর্ভাগ্যজনকভাবে এর ঘাটতি দেখা যাচ্ছে। পরস্পরের বিরুদ্ধে পরস্পরকে কথা বলতে শুনি, এগুলো একেবারে আত্মঘাতী। আমি মনে করি এটা বাংলাদেশের জন্য ভয়ঙ্কর অকল্যাণ ডেকে আনবে, এবং আলটিমেটলি যারা এগুলো করাচ্ছে, এই নিজেদের মধ্যে বিভেদ এবং হানাহানি, আলটিমেটলি তাদের তো একটা এজেন্ডা আছে। সেই এজেন্ডা কি? আওয়ামী এই ফ্যাসিবাদকে, আওয়ামী দানবদেরকে আবার পুনর্বাসন করা। সেই সুযোগ কি আমরা দেবো কিনা? আজকে সেই প্রশ্নের মুখোমুখি আমরা। বিরোধ থাকলেও এই দুই বুদ্ধিজীবী আশার কথাও শুনিয়েছে। তারা বলছেন, স্বার্থের দ্বন্দ্ব থাকলেও সংকটের মুখে রাজনৈতিক দলগুলো আবার ঐক্যবদ্ধ হবে। যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির নিজস্ব এজেন্ডা আছে, তাদের নিজস্ব স্বার্থ আছে, সেগুলো থাকবে। কিন্তু বৃহত্তর কজে, বৃহত্তর কারণে, বৃহত্তর কল্যাণে আমরা কেন একসাথে ভূমিকা পালন করব না? তো সেদিক থেকে কিছুটা ক্ষতিগ্রস্ত তো আমরা হয়ে গেছি অলরেডি। কিন্তু তারপরে আমি মনে করি যে শেষ পর্যন্ত হয়তো আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে শুভবুদ্ধির উদয় হবে, এবং ছেলেরাও যে দল করেছে এনসিপি, তারাও হয়তো কিছুটা সমঝায় চলবে, বুঝবে যে আসলে সবাইকে মিলেমিশেই এগোতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটা সহনশীলতার চর্চা দরকার। বিশেষ করে বড় দল যারা আছেন, যারা দীর্ঘদিন রাজনীতির ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে তাদের যোগ্যতা প্রমাণ করেছেন, আমাদের সংলাপটুক জারি রাখা প্রয়োজন, সহনশীলতাটুক জারি রাখা দরকার। এবং এই কমন থ্রেড যে এখনও আছে, এই বিষয়টি আরও পরিষ্কারভাবে অনুধাবন করা দরকার। তো স্বার্থের বাইরে উঠে একটি বড় মাপের রাজনৈতিক ঐক্য তৈরি হওয়া যে একান্ত অসম্ভবটা কিন্তু আমরা মনে করছি না। বিশ্লেষকদের অভিমত, নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ স্থাপন, রাজধানী সহ বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড মিছিল বড় জামায়াতের বার্তা দিচ্ছে পরাজিতরা। ওয়াহিদা পারভিন, আজকাল।